তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপরে হামলা, ভেঙে গেছে একটি হাত। রাত পোহালে ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। যন্ত্রপাতির অভাবে মিয়ানমারে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ। ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চুর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার একটি হাত ভেঙে গেছে। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরে মাহফুজ আলমের রামগঞ্জের নারায়ণপুর মোল্লাবাড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে। উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু এলাকায় আসলে বিএনপি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে ধরতে যায়। ছাত্রলীগ নেতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন আজিজুর রহমান। পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। রাত পোহালে ঈদ উল ফিতর। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সেখানে এবার নামাজ আদায় করবেন ৩৫,০০০ মুসল্লি। আর এই স্থাপনা ঘিরে নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা। সব মিলিয়ে এবারে ঈদ জামাত ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন দীপু শিকদার। জাতীয় ঈদগাহ, যেখানে প্রতি বছরের মতো এবারও হবে দেশের প্রধান ঈদ জামাত। এখানে সব মিলিয়ে ৩৫,০০০ মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। এই আয়োজন ঘিরে সকল প্রস্তুতি প্রায় শেষ। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ জামাত ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন। পুলিশ জানায় ১০০ সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জাতীয় ঈদগাহর পুরো এলাকা। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। না, কোনো ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থাকবে ডগ স্কোয়াড। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে, যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন। পুরো রাজধানীতে শুধু পুলিশের ১৫,০০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। চাঁদ যাত্রীর কেনাকাটার খবরাখবর জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী সঞ্জয় অধিকারীর সঙ্গে। সঞ্জয়, কি অবস্থা? মার্কেট কি এখনো জমজমাট? হ্যাঁ রীতা, আপনি যেমনটি বলছিলেন, কাল রাত পোহালেই ঈদ। আর সেই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য মানুষ যে কেনাকাটা করছেন সেটি এখনও পর্যন্ত আসলে মার্কেটে যে পরিমাণ লোকের সমাগম চলছে তাতে আসলে দেখে বোঝার উপায় নেই এখন মাঝরাত চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার নিউ মার্কেট এলাকাতে। নিউ মার্কেটে আমরা প্রবেশ পথ থেকে শুরু করে নিউ মার্কেটের ভেতরে প্রতিটি দোকানেই আমরা প্রচুর ক্রেতা সমাগম দেখতে পেয়েছি এবং আমরা দোকানদার থেকে শুরু করে অনেক ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা একটি বিষয় জানিয়েছেন আমাদেরকে যে চাঁদ রাতের কেনাকাটার মধ্যে অন্যরকম একটা মজা খুঁজে পান তারা অনেকেই, যে কারণে হয়তো রমজান মাসের শুরু থেকেই অনেকে কেনাকাটা শুরু করেছেন, কিন্তু সেটি এখনও চলছে। আর কেউ আছেন যে হয়তো একটু দাম কম হতে পারে এমন আশায়ও অনেকেই
এই চাঁদ রাতে কেনাকাটা করতে আসেন। অবশ্য আমরা একথাটির একটু সত্যতাও পেয়েছি। আমরা অনেক দোকানে যেয়ে দেখতে পেয়েছি অনেক পণ্যের দাম যেগুলো তারা গত রোজার মাসে পুরো মাস জুড়ে তারা যে মূল্যে বিক্রয় করেছেন, আজ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 50% থেকে 60-70% পর্যন্ত অনেক পণ্যেই মূল্য ছাড় দিচ্ছেন এবং ক্রেতারাও এই বিষয়টি লুফে নিচ্ছেন। আর এর মধ্যে যে পরিমাণ লোক সমাগম নিউ মার্কেটে হয়েছে এবং আমরা আশেপাশের যে মার্কেটগুলো রয়েছে, আমরা এলিফ্যান্ট রোড থেকে শুরু করে চাঁদনি চক, গাউছিয়া এই মার্কেটগুলোতেও আমরা গিয়েছি, সেখানেও আমরা একই রকম ক্রেতা সমাগম দেখতে পেয়েছি। এটা এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সর্বশেষ অবস্থা। সঞ্জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম চাঁদ রাতে কেনাকাটার খবর। চলে যাচ্ছি পরে খবরে। ঈদের দিন সকালে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে কিছু কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও গত দিনের তুলনায় তাপমাত্রা কম থাকতে পারে। প্রবাহ থাকার সম্ভাবনা আছে, তবে কিছু কিছু জায়গা থেকে কমার সম্ভাবনা রয়েছে এবং এই তাপমাত্রা যে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ও আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে সফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, সফরকালে যে চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা দেশের স্বার্থকে মাথায় রেখেই করা হয়েছে। চীনের সহায়তা থাকবে বাণিজ্যিক প্রেক্ষাপট সহ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চীনে 4 দিনের সফর শেষে শনিবার দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান ছাড়াও সাক্ষাৎ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সই হয় 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক। প্রতিশ্রুতি মিলেছে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনে প্রথম তার এই দ্বিপাক্ষিক সফরকে ঘিরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে রয়েছে নানান আলোচনা। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর সফল, আর এর মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে তৈরি হয়েছে নতুন এক মাইলস্টোন। একটা সুপার পাওয়ারের সাথে যে উইন উইন সম্পর্ক করা সম্ভব, এইটার একটা মাইলস্টোন এখানে তৈরি হয়েছে। চীনের জন্য কৌশলগত কারণে, স্ট্র্যাটেজিক কারণে, ভূ রাজনৈতিক কারণে সে বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক করতে চায়। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থে বেশ বড় রকমের অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য তাদের। এছাড়া সফরে আলোচনার সুফল হিসেবে দুদেশ একসঙ্গে ভূমিকা রাখবে রাজনৈতিক বিষয়গুলোতেও। সময় লাগলেও দেশটি শক্তভাবে কাজ করবে রোহিঙ্গা প্রত্যাবাসনে। বর্তমানে মায়ানমারকে স্টেবিলাইজ করা, কারণ স্টেবিলাইজ না করলে আসলে রিপ্যাট্রিয়েশনটা খুব ডিফিকাল্ট। সুতরাং আমার মনে হয় এই জায়গাতে একটা বোঝাপড়ার জায়গা সৃষ্টি হয়েছে এবং আমার মনে হয় যে চীন আগের চেয়ে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হবে এই বিষয়ে। বিনিয়োগ পাওয়া শুরু হলে ব্যবসায়িক সুফল পাবে বাংলাদেশ, এমনকি ভারতের থেকেও ভালো সুফল চীন থেকে পাবে বাংলাদেশ। সহযোগিতা পাবে প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়েও। তারা আমাদের সাথে প্রতিরক্ষা বিষয় দিতে রাজি আছে। আমি মনে করি তাদের সাথে আমরা যদি বলি যে প্রযুক্তি আমাদেরকে দাও এবং আমরা এটা বানাইতে চাই, আমি মনে করি চীনের সাথেই সবচাইতে বেশি সম্ভব। ডক্টর ইউনূসের চীন সফর শুধু দুদেশের সম্পর্ককে শক্তিশালী করল না, বরং একটি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করল বলে মন্তব্য বিশ্লেষকদের। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। চ্যালেঞ্জের মুখে মিয়ানমারে উদ্ধার তৎপরতা। শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। এ পর্যন্ত মিয়ানমারে 1700 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, আর থাইল্যান্ডে নিহত হয়েছে 17 জন। চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ থেকে এরই মধ্যে উদ্ধারকর্মীরা মিয়ানমারে পৌঁছালেও ভারী যন্ত্রপাতির অভাব ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কথা জানিয়েছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে জান্তা সরকার বিমান হামলা চালালেও 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিরোধীরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। কোনো ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই ধ্বংসস্তূপের নিচ থেকে এই তরুণীকে বের করেন স্থানীয়রা। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার 48 ঘন্টা পর ক্ষীণ হয়ে আসছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা। তবে থেমে নেই চেষ্টা। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে স্কুল, হোটেল ও আবাসিক ভবনের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জীবিত মানুষদের আওয়াজ শোনার চেষ্টা চালাচ্ছেন তারা।
সময় যতই গড়াচ্ছে জীবিতদের তুলনায় মৃতদেহের সংখ্যা বাড়ছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মিলেছে 600-রও বেশি নিহতের খবর। স্যাটেলাইট ছবিতেও স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের নমুনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি চীন, ভারত ও রাশিয়া থেকে উদ্ধারকর্মীরা এরই মধ্যে মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছেছেন। তবে রাস্তাঘাট ভয়াবহভাবে ভেঙে যাওয়ায় বিপর্যস্ত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘ জানায় প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে দ্রুত চিকিৎসা দেওয়া যাচ্ছে না আহতদের। এর সঙ্গে চলমান গৃহযুদ্ধ উদ্ধার কাজকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জানা যায় ভূমিকম্পের কয়েক ঘন্টা পরও শান রাজ্যে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। তবে বিদ্রোহী গোষ্ঠী জাতীয় ইউনিটি সরকার ত্রাণ ও সহায়তা পৌঁছানোর জন্য 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এদিকে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 30 তলা ভবন ধসে নিখোঁজদের সন্ধানে ব্যাপক তৎপরতা চলছে। প্রিয়জনকে জীবিত ফেরত পাওয়ার জন্য অপেক্ষায় স্বজনরা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটি বিমানে করে জরুরি ত্রাণ পাঠানো হয়েছে। দুপুরে রাজধানীর সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে সেনা ও বিমান বাহিনীর জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে সশস্ত্র বাহিনী একটি বিমান পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে 16.5 টন শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, তাঁবু, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হয়েছে। বিমান বাহিনীর 14 জন ও সেনাবাহিনীর 11 জন ক্রুজের 2টি টিম মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট আরও গভীর হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচেতনভাবে নির্বাচনে পেছানোর চেষ্টা চলছে এবং কয়েক উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটি মহল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকার হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি। কিছু কিছু মহল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। নতুন দল প্রতিষ্ঠায় সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নীতি নির্ধারক। সরকারের টাকা আপনার বিভিন্ন খাতে সেই সমস্ত উপদেষ্টা যারা আপনার জড়িত তারা ব্যয় করছেন, দলের সঙ্গে যারা জড়িত আর কি, এটা কখনোই নিরপেক্ষতা বহাল করতে পারে না। আমরা একটা টোটাল নিউট্রালিটি আশা করি ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং প্রফেসর ইউনূস সাহেবের কাছে সেটা সবচেয়ে বেশি আশা করি। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মহাসচিব। সংস্কারের মতো চলবে, আপনার নির্বাচনের মতো চলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উৎসাহ উদ্দীপনায় লন্ডনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লন্ডনে বিভিন্ন এলাকায় বর্ণিলভাবে সাজানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট ও হোয়াইট চ্যাপেল এলাকায় রয়েছে ঈদের আমেজ। ঐতিহাসিক বাংলা টাউনেও ঈদ আনন্দে উদ্বেলিত প্রবাসীরা। লন্ডনে কিংস মেডাউ স্টেডিয়ামে ঈদের নামাজ শুরু হয় সকাল 10:30টায়।
নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই মাঠে নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরদিকে পূর্ব লন্ডনে ইস্ট লন্ডন মসজিদ ও ব্রিকলেন মসজিদ সহ অন্যান্য মসজিদেও বেশ কয়েকটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরই সাথে শেষ করছি ২১-এর সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপরে হামলা, ভেঙে গেছে একটি হাত। রাত পোহালে ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। যন্ত্রপাতির অভাবে মিয়ানমারে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। ঈদ মোবারক।